এখানে মুম্বাইয়ের বদলে ঢাকা, জুহুর বদলে গুলশান, জয়পুরের বদলে সিলেট এবং দুবাইয়ের বদলে লন্ডন ব্যবহার করা হয়েছে। আয়ুষ সিনহার নাম দেওয়া হয়েছে সমীর চৌধুরী, আরতির নাম নীলা, রোহিতের নাম তারিক এবং রাকেশ সিনহার নাম জালাল চৌধুরী। জীবনের কিছু অধ্যায় এমনভাবে শুরু হয় যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। অন্ধকার আর ঝড়ের মাঝখানেই যে কখনো কখনো নতুন ভোরের আলো লুকিয়ে থাকে, সে কথা কে জানত। সেদিনের রাতের আকাশ ভেঙে যেন শহরের বুকে অঝোর ধারায় কান্না ঝরে পড়ছিল। বৃষ্টিটা কোনো সাধারণ বৃষ্টি ছিল না, বরং মনে হচ্ছিল কোনো এক অসহায় হৃদয়ের জমে থাকা যন্ত্রণার নির্দয় বহিঃপ্রকাশ। ঘড়ির কাঁটা তখন রাত 11টা ছুঁয়েছে। ঢাকার গুলশানের অভিজাত ও কোলাহলপূর্ণ রাস্তাগুলো একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। প্রবল বর্ষণের কারণে শহরের প্রতিটি মানুষ নিজেদের সুরক্ষিত ঘরের উষ্ণতায় আশ্রয় নিয়েছিল। কিন্তু এই নিরাপদ আশ্রয়ের বাইরে জনশূন্য ফুটপাতে বসেছিল এক নিঃস্ব তরুণী। বৃষ্টির কনকনে ঠান্ডা জলে সে পুরোপুরি ভিজে কাঁপছিল। তার সম্বল বলতে কিছুই ছিল না, না কোনো ব্যাগ, না যোগাযোগের জন্য মোবাইল, না কোনো পরিচিত জিনিসপত্র। পরনে কেবল একটি জীর্ণ ছেঁড়া সুতির কামিজ ও সালোয়ার। এলোমেলো চুলগুলো বৃষ্টির জলে লেপ্টে ছিল তার গালে, আর সেই সুন্দর মুখখানিতে স্পষ্ট ছিল নির্মম আঁচড়ের দাগ। অবিরাম আনতে কাঁদতে তার চোখ দুটি ফুলে একেবারে লাল হয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে একটি দামি অডি গাড়ি দ্রুত গতিতে চলে গেল, কিন্তু পরক্ষণে সেটি থেমে দাঁড়াল। গাড়িটি পেছনের দিকে ব্যাক করে সেই তরুণীর ঠিক সামনে এসে থামল। জানালার কাঁচটি ধীরে ধীরে নিচে নেমে এলো। গাড়ির ভেতরে বসে থাকা এক যুবকের দৃষ্টি নিবদ্ধ হলো তার দিকে। যুবকের বয়স 28-এর কাছাকাছি হবে। অত্যন্ত পরিপাটি তার রূপ, পরনে অভিজাত পোশাক আর কবজিতে চকচকে সোনার ঘড়ি। তার নাম সমীর চৌধুরী। সে ছিল ঢাকার অন্যতম এক শীর্ষস্থানীয় ও কোটিপতি আবাসন ব্যবসায়ীর একমাত্র ছেলে। তুমি কি ঠিক আছো? সমীর চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল। মেয়েটি এই কথার কোনো জবাব দিল না। সে কেবল নিজের মাথাটি নিচু করে নিস্তব্ধ হয়ে বসে রইল। সমীর আর অপেক্ষা না করে নিজের গাড়ি থেকে নিচে নেমে এলো। একটি ছাতা মেলে ধরে সে মেয়েটির খুব কাছাকাছি গিয়ে দাঁড়াল। তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? মেয়েটি অত্যন্ত ধীরগতিতে মাথা নেড়ে জানালো, না। কিন্তু তোমার সাথে তো কোনো জিনিসপত্র দেখতে পাচ্ছি না। এই প্রবল বৃষ্টির মধ্যে এখানে এভাবে বসে আছো, তোমার নিজের বাড়িটি কোথায়? সমীর অবাক হয়ে জানতে চাইল। এই কথাটি শোনার পর মেয়েটির দুই চোখ পেয়ে পুনরায় অঝরে অশ্রু ঝরতে শুরু করল। আমার আসলে কোনো বাড়ি নেই, সে ফুপিয়ে বলল। সমীর অত্যন্ত বিস্মিত হয়ে গেল। এর মানে কি? মেয়েটি পুনরায় একই কথার পুনরাবৃত্তি করল। আমার থাকার মতো কোনো বাড়ি নেই। কথা বলার সময় তার কণ্ঠস্বর থরথর করে কাঁপছিল। আমার মা নেই, বাবাও নেই, এমনকি কোনো ভাই বা বোনও নেই। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। এই কথাগুলো শুনে সমীরের হৃদয় বেদনায় ভরে উঠল। সে নিজের হাতের ছাতাটি সেই অসহায় মেয়েটির মাথার ওপর ভালোভাবে ধরল। চলো, আগে আমরা কোনো একটি সুরক্ষিত ও নিরাপদ জায়গায় গিয়ে পৌঁছাই। কিন্তু মেয়েটি নিজের জায়গা থেকে এক বিন্দুও নড়ল না। আমার কথা বিশ্বাস করো, আমি তোমার এক চুলও ক্ষতি করব না। অন্তত আজকের এই দুর্যোগের রাতটুকু আমার আশ্রয়ে কাটিয়ে দাও। আগামীকাল সকালে উঠে আমরা না হয় ভেবে দেখব তোমার জন্য কি ব্যবস্থা করা যায়। মেয়েটি অত্যন্ত ধীরে সুস্থে নিজের চোখ তুলে সমীরের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। তার সেই দৃষ্টিতে প্রবল ভয় লুকিয়েছিল, তবে সেই ভয়ের চেয়েও সেখানে অনেক বেশি প্রকট ছিল চরম ক্লান্তি। জীবনের কাছে পুরোপুরি হার মেনে নেওয়ার এক স্পষ্ট প্রতিচ্ছবি সেখানে ভেসে উঠেছিল। তার মাঝে মিশেছিল গভীর অসহায়তা। অবশেষে সবকিছু ভেবে সে নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। সমীর পরম যত্নে তাকে নিজের গাড়ির ভেতরে বসার ব্যবস্থা করে দিল। গাড়িটি চালিয়ে যাওয়ার সময় সমীর বারবার আর চোখে মেয়েটির দিকে লক্ষ্য করছিল। মেয়েটি গাড়ির জানালার কাঁচ দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। সে একদম বাক্যহীন ও নিস্তব্ধ হয়েছিল, যেন এই পৃথিবীর কোনো কিছুর সাথেই তার আর ন্যূনতম কোনো সম্পর্ক বা টান অবশিষ্ট নেই। সমীরের বিলাসবহুল বাসস্থানটি অবস্থিত ছিল গুলশানের সবচেয়ে অভিজাত ও ব্যয়বহুল এলাকাটিতে। সেটি ছিল একটি বিশাল 3তলা বাংলো বাড়ি। কেবল বাইরের দিকটা দেখলেই যে কেউ সহজে অনুমান করতে পারত বাড়িটি ঠিক কতটা জাঁকজমকপূর্ণ।
বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে পা রাখতেই মেয়েটি যেন নিজের মাঝে গুটিয়ে ছোট হয়ে গেল। ভেতরের এত বিপুল চাকচিক্য আর চোখ ধাঁধানো অন্দরসজ্জা তার চেনা জগৎ থেকে যেন যোজন যোজন দূরে অবস্থিত। সমীর হেঁটে গিয়ে একটি অতিথি কক্ষের দরজা খুলে দিল। তুমি আজ রাতে এখানে খুব স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিতে পারো। ওয়াশরুমটি ঠিক ওই কোণায় রয়েছে। তোমার পরার মতো পরিষ্কার পোশাক এই আলমারির ভেতরে রাখা আছে। ওই কাপড়গুলো আসলে আমার নিজের বোনের। সে বিয়ের পর স্বামীর সাথে লন্ডন পাড়ি জমিয়েছে। মেয়েটি অত্যন্ত ধীর এবং সতর্ক পদক্ষেপে সেই সুসজ্জিত কক্ষের ভেতরে প্রবেশ করল। তার চলনে এমন এক ধরনের ভীতি কাজ করছিল, যেন সে আশঙ্কা করছে তার ছোঁয়ায় কোনো কিছু অপরিষ্কার হয়ে যেতে পারে। তোমার নামটা কি? সমীর মৃদু স্বরে প্রশ্ন করল। আমার নাম নীলা। মেয়েটি অত্যন্ত নিচু গলায় নিজের পরিচয় দিল। বেশ নীলা, তুমি এখন ভালো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। আমি তোমার জন্য রাতের খাবারের ব্যবস্থা করছি। নীলা ওয়াশরুমের ভেতরে প্রবেশ করে ভেতর থেকে ছিটকিনি আটকে দিল। সেখানে থাকা বিশাল আয়নাটির সামনে দাঁড়িয়ে সে নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। গালে নখের আঁচড়, কান্নার চোটে ফুলে থাকা দুটি চোখ আর রুক্ষ এলোমেলো চুলগুলো দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে নিজের মুখে দুই হাত শক্ত করে চেপে ধরে নিঃশব্দে ডুকরে কেঁদে উঠল, যাতে তার কান্নার কোনো শব্দ ভুল করেও বাইরের মানুষের কানে না পৌঁছায়। এদিকে বাইরের ডাইনিং টেবিলে সমীর নিজে হাতে খাবার সাজিয়ে রেখেছিল। মেনুতে ছিল সবজি, গরম রুটি এবং ঘন ডাল। নীলা প্রথমে খাবার খেতে কিছুটা অস্বীকৃতি জানালো, কিন্তু তার পেটে এতই তীব্র ক্ষুধা ছিল যে সে শেষ পর্যন্ত নিজেকে সামলাতে ব্যর্থ হলো। সে প্রথম লোকমাটি মুখে তুলে নেওয়ার পরপরই যেন তার ক্ষুধার সমস্ত বাঁধ একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। সে অত্যন্ত দ্রুত গতিতে খাবারগুলো গিলতে শুরু করল, যা দেখে মনে হচ্ছিল সে যেন যুগের পর যুগ ধরে অনাহারে দিন কাটিয়েছে। সমীর কোনো কথা না বলে নীরবে তার খাওয়া দেখতে লাগল। সে খুব সহজেই অনুভব করতে পারল যে এই মেয়েটি কেবল ভুল পথে হারিয়ে যাওয়া কোনো সাধারণ মানুষ নয়, বরং এই মেয়েটি মানসিকভাবে ভেতর থেকে পুরোপুরি চুরমার হয়ে যাওয়া এক সত্তা। সেই পৃথিবীতে বড্ড একা। রাতের খাওয়া সম্পূর্ণ করে নীলা নিজের শূন্য প্লেটটি টেবিলের উপর নামিয়ে রাখল। আপনাকে অশেষ ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই। তুমি এখন গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ো। বাকি কথা আমরা আগামীকাল সকালে বলবো। কিন্তু নীলা সেই রাতে এক মুহূর্তের জন্য নিজের দুচোখ এক করতে পারল না। সে রাতের পুরোটা সময় জানালার পাশে চুপচাপ বসে কাটিয়ে দিল। সে বাইরের অবিরাম বৃষ্টি দেখছিল আর নীরবে নিজের চোখ থেকে অশ্রু বিসর্জন দিচ্ছিল। অন্যদিকে সমীরও নিজের শোবার ঘরে বিছানায় শুয়ে কিছুতেই ঘুমের দেশে তলিয়ে যেতে পারল না। তার মস্তিষ্কে কেবল একটি প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছিল। নীলার জীবনে আসলে এমন কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল? ঠিক কী কারণে সে এমন একটি মর্মান্তিক অবস্থায় রাতের অন্ধকারে রাস্তায় পড়েছিল? পরবর্তী দিন সকালে সমীর ঘুম থেকে জেগে উঠে দেখতে পেল নীলা তার অনেক আগেই শয্যা ত্যাগ করেছে। সে তাদের রান্নাঘরের ভেতর দাঁড়িয়ে নিজের কাজে ব্যস্ত ছিল। সে রান্নাঘরের সমস্ত কিছু নিজ হাতে ঝকঝকে পরিষ্কার করে তুলছিল। ইঁটো বাসনপত্র, রান্নার স্ল্যাব এবং মেঝের প্রতিটি কোণা সে সযত্নে মুছছিল। তুমি সকালে উঠে এসব কি শুরু করেছ? সমীর আশ্চর্য হয়ে প্রশ্ন করল। আপনি আমাকে গতরাতে একটি নিরাপদ আশ্রয় দিয়েছেন, আমাকে পেট ভরে খেতে দিয়েছেন। এর বিনিময়ে আমি অন্তত এই সামান্য কাজটুকু তো করতে পারি। নীলাম উত্তর দিল। তার কথা বলার সময় কণ্ঠস্বরে এক ধরনের অপরাধ বোধ ও সংকোচ জড়িয়েছিল। সমীর আলতো করে তার হাতটি চেপে ধরল। একটু থামো তুমি। তোমার এই বাড়িতে এমন কোনো কাজ করার একেবারেই কোনো প্রয়োজন নেই। নীলা খুব সাবধানে সমীরের মুঠো থেকে নিজের হাতটি ছাড়িয়ে নিয়ে এলো। আমি আসলে বিনা পরিশ্রমে অন্য কোনো মানুষের ঘাড়ে বোঝা হয়ে বেঁচে থাকতে মোটেও ইচ্ছুক নই। সমীর একটি ভারী দীর্ঘশ্বাস মোচন করল। এখানে চুপ করে বসো, আমরা দুজনে মিলে কফি খাই, আর তুমি আমাকে খুলে বলো তোমার জীবনে ঠিক কী ঘটনা ঘটেছিল। নীলার চোখজোড়া পুনরায় বেদনার জলে কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। সে নির্ধারিত চেয়ারে বসল এবং তারপর মুখ ফুটে বলতে শুরু করল এমন এক মর্মান্তিক কাহিনী যা সমীরের পুরো অস্তিত্বকে ভেতর থেকে গভীরভাবে কাঁপিয়ে তুলল। নীলা গরম কফির মগটি নিজের দুটি হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। তার ছলছলে চোখ থেকে আবার জল গড়িয়ে পড়ার উপক্রম হলো। এরপর সে ধীর কণ্ঠে বলল, আমি আদতে সিলেটের একটি গ্রামের মেয়ে।
আমার একদম ছোটবেলাতেই এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় আমার বাবা এবং মা দুজনেই পৃথিবী থেকে বিদায় নেন। এরপর থেকে আমার আপন মামা আমাকে লালন পালন করে বড় করেছেন। আমি মূলত তাদের সংসারে থেকেই বড় হয়ে উঠেছি। আমার মামি মানুষ হিসেবে অত্যন্ত স্নেহময়ী ছিলেন, তবে আমার মামার কথা বলতে গেলে তিনি আমাকে সবসময় নিজের ঘাড়ের ওপর এক বিরাট বোঝা হিসেবেই বিবেচনা করতেন। সমীর একেবারে নিশ্চুপ থেকে তার জীবনের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতে লাগল। আমার বয়স যখন 18 বছর পূর্ণ হলো, তখন আমার মামা আমার জন্য একটি পাত্র ঠিক করলেন। ছেলেটির নাম ছিল তারিক। তিনি আমাকে জানালেন, তোমার বিয়ের জন্য এই ভালো প্রস্তাবটি এসেছে। আমি তার মুখের ওপর পাল্টা কোনো প্রশ্ন করার সাহস পাইনি। আমি নীরবে সেই বিয়েতে সম্মতি জানিয়ে দিই। আমি মনে মনে আশা করেছিলাম যে বিয়ের পর হয়তো আমার নিজের বলতে একটি সুন্দর সংসার তৈরি হবে। কথাগুলো বলতে বলতে নীলার গলা আবার কান্নার বেগে কাঁপতে শুরু করল। খুব দ্রুত আমাদের বিয়েটা সম্পন্ন হয়ে গেল। সেটি ছিল নিতান্তই এক সাদামাটা আয়োজনের বিয়ে। কিন্তু বিয়ের ঠিক 1 সপ্তাহ পার হতে না হতেই তারিক আমাকে আদেশ করল, তুমি তোমার মামার বাড়ি থেকে 5 লাখ টাকা নগদ নিয়ে আসো। এটি ছিল তার দাবি করা যৌতুক। আমি এই কথা শুনে আক্ষরিক অর্থেই পাথর হয়ে গেলাম। আমার মামা একজন অত্যন্ত দরিদ্র শ্রেণীর মানুষ। তিনি এত বিপুল পরিমাণ টাকা জোগাড় করে কোথা থেকে আমাকে দেবেন? এই মর্মান্তিক কথাগুলো শুনে সমীরের হৃদয় ভীষণ বিষণ্ণতায় ডুবে গেল। আমি অনেকভাবে তারিককে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে কোনো কথাই শুনত না। বরং প্রতিদিন সে আমাকে শারীরিকভাবে নির্যাতন করত এবং জঘন্য ভাষায় গালিগালাজ করত। আমি কোনো উপায় না পেয়ে আমার মামার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি আমাকে সাফ জানিয়ে দিলেন, আমি তোমাকে বড় করে বিয়ে দিয়ে আমার জীবনের সমস্ত দায়িত্ব চুকিয়ে ফেলেছি। এখন তুমি সম্পূর্ণভাবে তোমার স্বামীর ঘাড়ের দায়িত্ব, আমার নয়। নীলার কণ্ঠস্বর বেদনায় একেবারে বুঝে এলো। বিয়ের মাত্র 2 মাস পার হওয়ার পরপরই তারিক একদিন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে নিজের বাড়ি থেকে বের করে দিল। সে কড়া ভাষায় বলে দিল, যেদিন তুমি হাতে করে 5 লাখ টাকা নিয়ে আসতে পারবে, কেবল সেদিনই এই বাড়ির দরজায় পা রাখবে। আমি নিরুপায় হয়ে যখন আমার মামার বাড়িতে গিয়ে পৌঁছালাম, তখন দেখি সেই বাড়ির মূল দরজায় বিশাল তালা ঝুলছে। আশপাশের প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারলাম, তারা নাকি এই শহর ছেড়ে অন্য কোনো এক অচেনা গ্রামে স্থায়ীভাবে চলে গেছেন। এমনকি তারা নিজেদের পুরনো মোবাইল নম্বরটিও চিরতরে বন্ধ করে দিয়েছেন। রাগে সমীরের 2 হাতের আঙুলগুলো শক্ত মুঠোতে পরিণত হলো। সেই মুহূর্তে আমার সম্বল বলতে পকেটে কেবল 1000 টাকার একটি নোট ছিল। আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম যে আমি ঢাকায় পাড়ি জমাবো। এত বড় একটি শহর, সেখানে গেলে অন্তত বেঁচে থাকার জন্য কোনো একটা কাজ ঠিকই জুটে যাবে। আমি ট্রেন ধরে সোজা এই শহরে এসে পৌঁছালাম। রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে পা নামাতেই একজন মধ্যবয়সী মহিলার সাথে আমার পরিচয় হলো। তার বয়স সম্ভবত 45-এর কোঠায় হবে। তিনি অত্যন্ত মধুর স্বরে আমার সাথে কুশল বিনিময় করছিলেন। তিনি হাসি মুখে আমার কাছে জানতে চাইলেন, তুমি এই শহরে কোথায় যাবে? আমি সরল মনে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা তার সামনে তুলে ধরলাম। এই পর্যায়ে এসে নীলার শ্বাস-প্রশ্বাসের গতি অস্বাভাবিকভাবে বেড়ে গেল। সেই মহিলাটি আমাকে অত্যন্ত আপন করে বললেন, মাগো, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে খুব ভালো একটি হোটেলে কাজ জোগাড় করে দেব। সেখানে তুমি বেশ মোটা অঙ্কের বেতনও পাবে। আমি তার কথায় আশ্বস্ত হয়ে তার সাথেই শহরের দিকে রওনা হয়ে গেলাম। তিনি আমাকে একটি গাড়ির সিটে বসিয়ে নিজের সাথে নিয়ে গেলেন। রাস্তার মাঝে হঠাৎ একটি নীরব জায়গায় এসে গাড়িটি দাঁড়িয়ে পড়ল। তিনি আমাকে জানালেন, এই জায়গাতেই আমার এক খুব কাছের বন্ধু বসবাস করে। আমি মূলত তার মালিকানাধীন হোটেলেই তোমাকে কাজের ব্যবস্থা করে দেব। সমীরের বুকের ভেতরের হৃৎপিণ্ডটি অজানা আশঙ্কায় প্রবল বেগে ধকধক করতে শুরু করল। আমি গাড়ি থেকে মাটিতে পা রাখতেই দেখতে পেলাম, সেখানে বেশ কয়েকজন অপরিচিত লোক আগে থেকেই অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তাদের মধ্য থেকে একজন এসেই হঠাৎ করে আমার হাত চেপে ধরল। আমি মুহূর্তের মাঝেই পরিস্থিতি আঁচ করে বুঝে গেলাম যে এই মানুষগুলো মোটেও সুবিধের নয়। আমি বাঁচার আশায় প্রাণপণে চিৎকার জুড়ে দিলাম এবং সেখান থেকে ছুটে পালানোর আপ্রাণ চেষ্টা করলাম। ঠিক সেই সময়ে রাস্তার দিক থেকে বেশ কয়েকজন সাধারণ পথচারী ওই স্থানে উপস্থিত হলো। আমি বাঁচার জন্য অন্ধের মতো তাদের দিকেই ছুটে যেতে লাগলাম। সেই খারাপ লোকটি তখন পেছন থেকে আমার মাথার চুল শক্ত করে ধরে টানতে শুরু করলো। আমি নিজের সর্বশক্তি প্রয়োগ করে তাকে সজোরে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হই। পালানোর সময় আমি রাস্তায় ছিটকে পড়ে গিয়েছিলাম, আর সে কারণেই আমার মুখের এই অংশে এমন ভয়ঙ্কর আঁচড় লেগেছে। নীলা নিজের হাতের আঙুল দিয়ে তার আঘাতপ্রাপ্ত গালটি স্পর্শ করল। সমীরের 2 চোখ মুহূর্তের মধ্যে টকটকে লাল বর্ণ ধারণ করল। তার ভেতরে একই সাথে তীব্র ক্ষোভ এবং গভীর দুঃখ কাজ করছিল।
সেখান থেকে পালিয়ে আসার পর আমি পাগলের মতো কেবল সামনের দিকে ছুটতেই থাকলাম। আমি নিজেও ঠিকমতো জানি না যে আমি আসলে কত দীর্ঘ সময় ধরে দৌড়েছিলাম। যখন দৌড়াতে দৌড়াতে আমি পুরোপুরি ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ার উপক্রম হলাম, তখন উপায় না দেখে একটি নির্জন ফুটপাথের উপর বসে পড়লাম। সে সময় আকাশ থেকে প্রবল বেগে বৃষ্টি নামছিল। আমার সাথে নিজেকে বাঁচানোর মতো আর কানাকড়িও অবশিষ্টি ছিল না। না ছিল কোনো অর্থ, না বেঁচে থাকার মতো কোনো নতুন আশা। আমি সেখানে বসে কেবল এটাই ভাবছিলাম, আমার অভিষিপ্ত জীবনের হয়তো এই ফুটপাতেই চিরতরে পরিসমাপ্তি ঘটতে চলেছে। সমীরের নিজের চোখ গলে অশ্রুর ফোঁটা নিচে গড়িয়ে পড়ল। সে নিজের কল্পনাতেও কখনো এমনটা ভাবতে পারেনি যে কোনো রক্তমাংসের মানুষের সাথে এত নির্মম ঘটনা ঘটতে পারে। নীলা, তার কণ্ঠস্বর আবেগে পুরোপুরি বুঝে এলো। তুমি তোমার জীবনে অনেক কঠিন যন্ত্রণা সহ্য করেছ, তবে আর তোমাকে এসব সহ্য করতে হবে না। এখন থেকে তুমি এই পৃথিবীতে আর একা নাও। নীলা অত্যন্ত অবাক হয়ে তার চোখের দিকে তাকালো। কিন্তু আপনি কেন এমনটা বলছেন? আপনি একজন অপরিচিত মানুষ হয়েও আমার জন্য এত সব কিছু কেন করতে চাইছেন? সমীর বুক চিরে একটি দীর্ঘশ্বাস বের করে দিল। আমি এসব করছি কারণ একাকিত্বের যন্ত্রণাটা যে ঠিক কতটা ভয়ানক হতে পারে সেটা আমি খুব ভালোভাবে জানি। নীলা এই কথা শুনে রীতিমতো চমকে উঠল। আমার মমতাময়ী মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। দেখতে দেখতে 3 বছর সময় পার হয়ে গেল। তার মারণ ব্যাধি ক্যান্সার ধরা পড়েছিল। আমার বাবা নিজের ব্যবসা নিয়ে এতটাই ব্যস্ত সময় পার করেন যে এই বিশাল অট্টালিকায় দিনের পর দিন আমি সম্পূর্ণ একাকী জীবনযাপন করি। আমার কাছে অঢেল অর্থকড়ি আছে, জাগতিক সমস্ত আরাম আয়োজন আছে, কিন্তু দিন শেষে নিজের বাড়ি ফিরে গেলে এমন কেউ নেই যে আমার জন্য পথ চেয়ে বসে থাকে। এই অনুভূতিটাই আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমার জীবনে যারাই আমার কাছাকাছি আসতে চায় তারা কেবল আমার এই টাকার লোভেই আসে। নীলার চোখের দৃষ্টিতে সমীরের প্রতি এক গভীর সহানুভূতির ছায়া ফুটে উঠল। আমি যখন ওই দুর্যোগের রাতে তোমাকে রাস্তার পাশে অসহায় অবস্থায় দেখলাম, তখন আমার মনের ভেতর মনে হলো যে আমি বোধহয় এবার অন্তত একজন মানুষের হলেও উপকারে আসতে পারব। আর হয়তো, কথা বলতে বলতে সমীর হঠাৎ করেই থেমে গেল। আর হয়তো কি? নীলা কৌতূহল নিয়ে প্রশ্ন করল। হয়তো তোমার উপস্থিতিতে এই নির্জীব ইটের দালানটা পুনরায় একটি প্রাণবন্ত বাড়িতে রূপান্তরিত হয়ে উঠবে। তারা দুজন বেশ কিছুটা সময় একেবারে নিশ্চুপ হয়ে বসে রইল। নীরবতা ভেঙে এরপর সমীর বলল, নীলা, তুমি এখন থেকে এই বাড়িতেই স্থায়ীভাবে থেকে যাও। তোমার যতদিন ইচ্ছে তুমি থাকতে পারো। আর তুমি আগামীকাল সকাল থেকে আমার নিজস্ব অফিসে গিয়ে কাজ শুরু করে দাও। আমাদের অফিসে রিসেপশন ডেস্কে একজন নারী কর্মীর খুব প্রয়োজন ছিল। আমার বিশ্বাস তুমি সেই দায়িত্বটা খুব ভালোভাবে সামলাতে পারবে। কিন্তু আমি তো অফিসের এসব কাজের বিন্দু বিসর্গও জানি না। নীলা অত্যন্ত ধীর কণ্ঠে নিজের অপারগতা প্রকাশ করল। কাজ করতে করতেই তুমি ধীরে ধীরে সবকিছু শিখে যাবে। জীবনে নিজেকে প্রমাণ করার জন্য কেবল একটি সুযোগেরই তো প্রয়োজন হয়, তাই না? আমি তোমাকে সেই সুযোগটি করে দিচ্ছি। কৃতজ্ঞতায় নীলার দুচোখ বেয়ে আবারও জলের ধারা নেমে এলো। আপনার এই অসীম দয়ার বিনিময়ে আমি যে কি দেব? এই সাহায্যের বিনিময়ে আমার তোমার কাছ থেকে কোনো কিছুরই প্রত্যাশা নেই। তুমি শুধু নিজের আত্মবিশ্বাসের ওপর পূর্ণ ভরসা বজায় রাখো। ঠিক তার পরের সপ্তাহ থেকেই নীলা সেই অফিসে নিজের নতুন কাজের দায়িত্ব বুঝে নিল। অফিসের প্রথম দিনটিতে সে ভেতরে ভেতরে ভীষণ ঘাবড়ে গিয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে সে খুব চমৎকারভাবে সব কাজ শিখে নিল। সমীর কাজের প্রতিটি ছোটখাটো পদক্ষেপে তাকে একজন যোগ্য পরামর্শদাতার মতো সাহায্য করে গেল। এদিকে তাদের বাড়িতেও এখন এক অন্যরকম প্রাণবন্ত ও স্নিগ্ধ পরিবেশ বিরাজ করছিল। নীলা নিজের হাতে প্রতিদিন মজার রান্না করত এবং গোটা বাড়িটিকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখত। সমীর তাকে এসব গৃহস্থালীর কাজ করতে বহুবার নিষেধ করেছিল, কিন্তু সে কোনো কথাই কানে তোলেনি। আমাকে আমার মতো করেই বাড়ির কাজগুলো করতে দিন, তা না হলে আমার নিজের কাছেই অপরাধী মনে হবে, সে দৃঢ়তার সাথে জানিয়েছিল। কিন্তু এই রূঢ় পৃথিবীটা আসলে কল্পনার মতো এতটাও সহজ বা সুন্দর ছিল না। একদিন হঠাৎ করেই সমীরের বাবা জালাল চৌধুরী কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তাদের অফিসে এসে উপস্থিত হলেন। তিনি ঢোকার মুখেই নীলাকে রিসেপশনের চেয়ারে বসে থাকতে দেখলেন। এরপর তিনি সোজা নিজের ছেলের কেবিনে গিয়ে সমীরকে সেখানে ডেকে পাঠালেন। বাইরে বসে থাকা ওই অপরিচিত মেয়েটি আসলে কে? তিনি বিন্দুমাত্র ভনিতা না করে সোজা এই প্রশ্নটি ছুঁড়ে দিলেন। সমীর কোনো কিছু গোপন না করে তাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা খুলে বলল। জালাল চৌধুরীর মুখের পেশিগুলো রাগে একেবারে কঠোর আকার ধারণ করল। তুমি কি পুরোপুরি পাগল হয়ে গিয়েছ? রাস্তা থেকে তুলে আনা কোনো এক সম্পূর্ণ অচেনা মেয়েকে তুমি নিজের বাড়িতে আশ্রয় দিয়ে রেখেছ? বাবা, মেয়েটির তখন সত্যিই একজন মানুষের সাহায্যের ভীষণ প্রয়োজন ছিল। আর এই সমাজের মানুষজন তখন কি বলবে শুনি? আশপাশের লোকেরা আমাদের নিয়ে কি ধারণা পোষণ করবে?
আগামীকাল যদি এই মেয়েটি সুযোগ বুঝে তোমার নামে কোনো জঘন্য মিথ্যে অপবাদ রটিয়ে দেয় তখন তুমি কি করবে? সমীর অত্যন্ত দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, বাবা, আপনি নিজেই তো আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছিলেন যে বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হয়। আমি তো আপনার সেই শিক্ষাটাই পালন করছি। জালাল চৌধুরী কোনো উপায় না দেখে একটি গভীর শ্বাসমূচন করলেন। ঠিক আছে, আমি মানলাম, তবে তুমি তার ব্যাপারে যথেষ্ট সাবধানে থেকো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আসল প্রলয়ঙ্করী ঝড়টি তো তখনও আসাই বাকি ছিল। যে ভয়ঙ্কর ঝড়টি সমীর এবং নীলা দুজনের সাজানো জীবনকেই একেবারে থচনচ করে দিতে ধেয়ে আসছিল। দেখতে দেখতে আরও 2 মাস সময় পেরিয়ে গেল। নীলা এখন আর কোনোভাবেই সেই অতীতের মতো আতঙ্কে গুটিয়ে থাকা ভীত সন্ত্রস্ত মেয়েটি ছিল না। তার চেহারায় এবং ব্যক্তিত্বে এক অভাবনীয় মাত্রার আত্মবিশ্বাস ফুটে উঠেছিল। অফিসের প্রতিটি কর্মী তাকে মন থেকে সম্মান করতে ও পছন্দ করতে শুরু করেছিল। সে প্রতিদিন একদম কাটায় কাটায় সঠিক সময়ে অফিসে উপস্থিত হতো, নিজের সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজগুলো সম্পন্ন করত এবং কখনো কোনো সহকর্মীর সাথে অকারণে আড্ডায় মেতে উঠত না। সমীরের ব্যক্তিগত বাড়ির ভেতরের পরিবেশও জাদুকরীভাবে বদলে গিয়েছিল। এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই সুস্বাদু জলখাবারের মন মাতানো সুগন্ধ নাকে ভেসে আসত। দিন শেষে সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে দেখা যেত প্রতিটি ঘরের আলো উজ্জ্বলভাবে জ্বালানো রয়েছে। কেউ একজন দরজার কাছে এসে পরম মমতায় জিজ্ঞেস করত, আপনার রাতের খাবারটা কি এখনই গরম করে টেবিলে দেব, নাকি আগে 1 কাপ গরম চা বানিয়ে আনব? সমীরের তখন মনে হতো যেন তার হারানো মা পুনরায় এই বাড়িতে ফিরে এসেছেন। কিন্তু একটি নির্দিষ্ট দিনে তাদের এই সুন্দর স্বপ্নের মতো সবকিছু আচমকাই পাল্টে গেল। সেই অভিশপ্ত সন্ধ্যায় সমীর নিজের অফিস থেকে প্রতিদিনের চেয়ে বেশ কিছুটা তাড়াতাড়ি বের হয়ে এসেছিল। সে নিজের বাড়ির সামনে পৌঁছে অবাক হয়ে দেখল যে সদর দরজাটি পুরোপুরি খোলা অবস্থায় পড়ে আছে। বাড়ির ভেতর থেকে মানুষের চেঁচামেচির আওয়াজ ভেসে আসছিল। সেখানে স্পষ্টভাবে শোনা যাচ্ছিল কোনো এক অচেনা পুরুষের কর্কশ গলার আওয়াজ, আর সেই সাথে নীলার করুণ কান্নার শব্দ। সমীর কালক্ষেপণ না করে দ্রুত দৌড়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। সে দেখতে পেল বসার ঘরে একজন আগন্তুক লোক দাঁড়িয়ে আছে। তার পরনে ছিল অত্যন্ত নোংরা ও জীর্ণ জামা কাপড়, আর তার নিঃশ্বাস থেকে উৎকট দুর্গন্ধ ভেসে আসছিল। লোকটির 2 চোখে নেশার তীব্র ঘোর স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে বল প্রয়োগ করে নীলার হাত শক্ত করে চেপে ধরেছিল। খবরদার, এক্ষুনি ওর হাতটা ছেড়ে দাও। সমীর রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে চিৎকার করে উঠল। লোকটি ঘাড় ঘুরিয়ে সমীরের দিকে তাকালো। তার কালচে ঠোঁটের কোণে তখন এক জঘন্য ও কুৎসিত হাসির রেখা ঝুলছিল। কে তুমি, অসভ্য লোক? এটা আমার নিজস্ব বাড়ি, তুমি এই মুহূর্তেই এখান থেকে বেরিয়ে যাও। আরে মাথা গরম করবেন না ভাই সাহেব, ও তো আমার নিজের বিবাহিত বউ। ও আজ আমার সাথেই আমার বাড়ি ফিরে যাবে, লোকটি নির্লজ্জের মতো বলল। কথাটি শোনা মাত্রই সমীরের বুকের ভেতরটা যেন একটা বিশাল ধাক্কায় কেঁপে উঠল। সে অসহায় চোখে নীলার দিকে তাকালো। নীলা তখন ভয়ে থরথর করে কাঁপছিল। তারিক? নীলা আতঙ্কে প্রায় ফিসফিস করে নামটা উচ্চারণ করল। সমীর মুহূর্তের মাঝেই পুরো সমীকরণটি বুঝতে পেরে গেল। এই লোকটিই হলো সেই পাষণ্ড স্বামী যে নীলাকে নির্মমভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। তারিকের কোনো এক পরিচিত বন্ধু ঘটনাক্রমে নীলাকে ঢাকার রাস্তায় দেখে চিনে ফেলে, আর সেই গিয়ে তারিককে নীলার বর্তমান অবস্থানের সমস্ত খবর অক্ষরে অক্ষরে জানিয়ে দিয়েছিল। হ্যাঁ ভাই, আমি সেই তারিক, আর এই মেয়েটা হলো আমার আইনত স্ত্রী। এবার কোনো কথা না বাড়িয়ে আমার সাথে চলো নীলা। তারিক এই কথা বলে তাকে নিজের দিকে সজোরে টেনে ধরল। সমীর দ্রুত এগিয়ে গিয়ে তারিকের হাতটি প্রবল শক্তিতে চেপে ধরল। তুমি ওকে এক্ষুনি ছেড়ে দাও, তা না হলে আমি বাধ্য হয়ে পুলিশ ডাকব। তারিক এই হুমকি শুনে উপহাসের সুরে হেসে উঠল। পুলিশ ডেকে কি ভয় দেখাচ্ছেন? আমার পকেটে তো আমাদের আইনসম্মত বিয়ের সার্টিফিকেট রাখা আছে, কিন্তু আপনি কোন অধিকারে ওকে আটকে রাখবেন? আপনার কাছে কি প্রমাণ আছে? রাগে ও অপমানে সমীরের মুখের চোয়ার একেবারে শক্ত হয়ে গেল। দেখুন ভাই, আমি এখানে এসে খামোখা কোনো ঝগড়াঝাটি করতে চাই না। আপনি শান্তিতে আমার বউকে আমার হাতে তুলে দিন। এই কয়দিনে ওর পিছনে আপনি যা যা টাকা পয়সা খরচ করেছেন, আমি সুযোগ বুঝে তার সবটুকুই আপনাকে কড়ায় গণ্ডায় ফিরিয়ে দেব। তারিক অত্যন্ত ধূর্ত শিয়ালের মতো প্রস্তাব দিল। সমীর এবার সরাসরি নীলার চোখের দিকে তাকালো। তুমি নিজে এখন কি করতে চাও? নীলার দুচোখ বেয়ে তখন অবিরাম জলের ধারা গড়িয়ে পড়ছিল। আমি কোনো অবস্থাতেই ওর সাথে আবার ওই নরকে ফিরে যেতে চাই না। তুমি কি নিজের কানে ওর উত্তরটা শুনতে পেলে? সমীর তারিকের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল। রাগে তারিকের মুখমণ্ডল পুরো লাল বর্ণ ধারণ করল। আপনি মাঝখান থেকে আমার স্ত্রীকে বাজে কথা বলে ভুল পথে বোঝাচ্ছেন। আপনি কি জানেন দেশের আইন এই বিষয়ে কি বলে?
আমি চাইলে এখনই আপনার নামে বউ চুরির মামলা ঠুকে দিতে পারি। তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু এই মেয়েটি আজ কোনোভাবেই তোমার সাথে এখান থেকে যাবে না। তারিক ক্ষিপ্ত হয়ে নিজের পকেট থেকে মোবাইল ফোনটি বের করে আনলো। ঠিক আছে, তাহলে আমি এখনই পুলিশকে ফোন করে ডাকছি। দেখি আইনের চোখে আপনাদের মধ্যে কে ঠিক আর কে ভুল। সমীরের বুকের ভেতরটা এবার অজানা ভয়ে দুরু দুরু করে কাঁপতে শুরু করলো। কারণ আইনগত দৃষ্টিকোণ থেকে বিচার করলে তারিকই ছিল নীলার বৈধ স্বামী। এখন যদি সত্যি সত্যি পুলিশ এখানে চলে আসে, তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। ঠিক সেই সংকটময় মুহূর্তে নীলা নিজেই সামনের দিকে এগিয়ে এলো। তার চোখে মুখে এখন আর ভয়ের লেশ মাত্র নেই, বরং সেখানে এক অদ্ভুত প্রশান্তি খেলা করছিল। তারিক, তুমি আইনি দিক দিয়ে একেবারে ঠিক কথাই বলছো। আমি আসলেই তোমার বিবাহিত স্ত্রী, কিন্তু তুমি তো নিজেই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। তুমি আমার অসহায় মামার কাছে 5 লাখ টাকা যৌতুক দাবি করেছিলে। তুমি টাকার লোভে আমাকে পশুর মতো মারধর করেছিলে। এতদিন পর আজ হঠাৎ করে তোমার এই মূল্যহীন স্ত্রীর কথা কেন মনে পড়ে গেল? তারিকের চেহারাই প্রশ্ন শুনে মুহূর্তের মাঝে একেবারে ফ্যাকাশে হয়ে গেল। তুমি আমার সামনে দাঁড়িয়ে একদম সত্যি কথাটা স্বীকার করো। তোমার আসলে আমার কাছ থেকে টাকা চাই, ঠিক বলছি তো? তুমি তোমার বন্ধুদের কাছ থেকে নিশ্চয়ই খবর পেয়েছো যে আমি এখন ঢাকার এই বিলাসবহুল বাড়িতে থাকি, আর তাই তুমি ফোন দিয়ে এঁটেছো যে এই বড়লোকের বাড়িতে এসে ভয়ভীতি দেখিয়ে বেশ কিছু টাকা খসিয়ে নিয়ে যাবে। তারিক এই মোক্ষম অভিযোগ শুনে একেবারে নিশ্চুপ হয়ে গেল। সমীর খুব সহজেই বুঝতে পারল যে নীলা এতক্ষণ ধরে প্রতিটি কথা একেবারে অক্ষরে অক্ষরে সত্যি বলছিল। নীলা এক ঝটকায় তারিকের কবল থেকে নিজের হাতটি ছাড়িয়ে মুক্ত করে নিল। আমি খুব শিগগিরই তোমাকে আইনগতভাবে ডিভোর্স দেব। আমি ন্যায়ের জন্য কোর্টের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবো। তুমি আমার সাথে যে যে অমানবিক অত্যাচার করেছ, আমি বিচারকের সামনে তার সবটুকু তুলে ধরব। আর এখন এইসব ঘটনা প্রমাণ করার জন্য আমার পাশে শক্তিশালী সাক্ষীও উপস্থিত আছে। তারিক এই কথাগুলো শুনে পুরোপুরি ঘাবড়ে গিয়ে ভয় পেয়ে গেল। দেখো নীলা, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। চলো আমরা সব ভুলে আবার একসাথে ফিরে চলি। না, আমি এখন নিজের যোগ্যতায় নিজের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়িয়েছি। আমার জীবনে বেঁচে থাকার জন্য তোমার মতো কোনো প্রতারকের আর এক বিন্দুও প্রয়োজন নেই। অপমানে তারিকের ভেতরের রাগ যেন বোমার মতো ফেটে পড়ল। তার মানে তুমি এই বড়লোক লোকটার সাথে ফুর্তি করে? সমীর আর সহ্য করতে না পেরে এক পা সামনে এগিয়ে এলো। তোমার নোংরা মুখ দিয়ে আর একটি বাজে কথা উচ্চারণ করলে এর পরিণতি মোটেও ভালো হবে না। তুমি একটা সেকেন্ডও আর এখানে দাঁড়াবে না। সোজা বেরিয়ে যাও এখান থেকে। তারিক হতাশ হয়ে শেষবারের মতো নীলার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো। তারপর সে নিচু গলায় জঘন্য সব গালিগালাজ করতে করতে বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল। সদর দরজাটি বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই নীলা নিজের ভার সামলাতে না পেরে মেঝের ওপর বসে পড়ল। সে আবার কাঁদতে শুরু করল। সে ফুপিয়ে ফুপিয়ে ডুকরে কেঁদে উঠল। সমীরও তার কষ্ট বুঝতে পেরে তার ঠিক পাশটিতে গিয়ে বসল। তুমি একদম চিন্তা করো না, সব কিছু খুব দ্রুত ঠিক হয়ে যাবে। না সমীর, এই যন্ত্রণার অধ্যায়টা কখনো এত সহজে শেষ হবে না। ওই জানোয়ারটা আবার এখানে ফিরে আসবে, সাথে করে পুলিশ ডেকে আনবে। ও শুধু শুধু আপনাকে আইনি ঝামেলায় ফেলে বিরক্ত করবে। যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তবে আমরা একসাথে মিলে আইনি লড়াই করব। প্রয়োজনে রোজ কোর্টে গিয়ে হাজিরা দেব। কিন্তু আপনি নিজের খেয়ে আমার মতো একটা মেয়ের জন্য এত সব ঝামেলা কেন পোহাচ্ছেন? নীলা অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকালো। সমীর বেশ কিছুক্ষণ একেবারে চুপচাপ হয়ে বসে রইল। এরপর সে গভীর কণ্ঠে উত্তর দিল, কারণ তুমি আমাকে আমার এই পানসে জীবনে নতুন করে বাঁচতে শিখিয়েছ। এই উত্তর শুনে নীলার বুকের ভেতরের নিঃশ্বাস যেন কিছুক্ষণের জন্য আটকে গেল। আমার এই বিশাল বাড়িতে কেবল নিষ্প্রাণ ইটের দেওয়ালগুলোই দাঁড়িয়েছিল। তুমি এই বাড়িতে পা রাখলে, আর এই মৃত বাড়িটি তার কাঙ্ক্ষিত জীবন ফিরে পেল। তুমি এতগুলো দিনে কখনো মুখ ফুটে আমার কাছে কোনো কিছু দাবি করনি। তুমি শুধু নিজের পুরো মন প্রাণ ঢেলে নিজের কাজটুকু করে গিয়েছ। তুমি শত বিপদেও নিজের ওপর পূর্ণ ভরসা টিকিয়ে রেখেছ। তুমি আমাকে নিজের চোখে দেখিয়েছ যে একজন সাধারণ মানুষের আসল শক্তি তার পেশিতে নয়, বরং তার ভেতরের সাহসের মাঝে লুকিয়ে থাকে। নীলা এই কথাগুলো শুনে আবেগাপ্লুত হয়ে অঝরে কাঁদতে লাগল। এতগুলো অভাবনীয় দিন পার করার পর অবশেষে কেউ একজন তাকে সত্যিকারের সম্মান ও মর্যাদা প্রদান করল। কেউ অন্তত তাকে একজন যোগ্য রক্তমাংসের মানুষ বলে মনে করল। এই ঘটনার ঠিক 3 মাস পার হওয়ার পর নীলা আদালত থেকে তার আইনগত ডিভোর্স পেয়ে গেল। তারিক কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে অনেক ধরনের মিথ্যা আপত্তি জানিয়েছিল, কিন্তু যাবতীয় সত্য প্রমাণ সব নীলার পক্ষেই মজবুত ছিল।
ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর সেদিন নীলা যখন কোর্টের সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, সমীর ঠিক সেই জায়গাতেই তার জন্য অপেক্ষায় দাঁড়িয়েছিল। তোমাকে নতুন জীবনের অভিনন্দন। এখন থেকে তুমি পুরোপুরি একটি স্বাধীন পাখির মতো মুক্ত। নীলা এতদিন পর একটি সুন্দর তৃপ্তির হাসি হাসল। হ্যাঁ, আমি আজ স্বাধীন, তবে আমি নিজের ইচ্ছায় আজ নতুন একটি বাঁধনে জড়াতে চাই। সমীর এই কথা শুনে অত্যন্ত চমকে উঠল। আমি আপনার সাথেই সেই বাঁধনে জড়াতে চাই, যদি আপনি এই প্রস্তাবে রাজি থাকেন। সমীরের দুই চোখ মুহূর্তের মাঝে আনন্দের জলে কানায় কানায় ভরে উঠল। আমার এই একাকী জীবনে তো শুধু এই জিনিসটাই সবচেয়ে বেশি চাওয়া ছিল। তারা দুজন অপলক দৃষ্টিতে একে অপরের চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। আকাশ থেকে আবার নতুন করে ঝুম বৃষ্টি নামতে শুরু করেছিল, কিন্তু এবারের এই বৃষ্টির ধারা মোটেও কোনো অসহায় কান্নার মতো শোনা যাচ্ছিল না। এটা ছিল দুজন মানুষের মিলনের এক বিশুদ্ধ আনন্দের বৃষ্টি। সেই অন্ধকার ও ভয়াল রাতে যে নিঃস্ব মেয়েটি রাস্তার ফুটপাতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল, আজ সে তার ভালোবাসার মানুষের বিশাল বাড়ির মালকিন হতে চলেছিল। আর যে ধনী ছেলেটি কেবল একাকিত্বের দেয়ালবন্দী হয়ে নীরবে বাঁচছিল, আজ সেই পৃথিবীতে কারো একজন নির্ভরযোগ্য জীবনসঙ্গী হতে চলেছিল। আমাদের জীবনে কখনো কখনো সবচেয়ে চরম ও খারাপ মুহূর্তগুলোই আমাদের জন্য সবচেয়ে সুন্দর ও অভাবনীয় মোড় নিয়ে আসে। এর জন্য শুধু প্রয়োজন দুজন মানুষের একে অপরের উপর অগাধ বিশ্বাসের ও ভরসার। সমীর আর নীলার এই চমৎকার গল্পটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তবে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমাদের এই আয়োজনের ভিডিওটি লাইক ও শেয়ার করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে একদম ভুলবেন না।